হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজনের শীর্ষ পুলিশ কর্মকর্তা। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। সংবিধান সংশোধন করা হবে নাকি সংবিধান পুনর্লিখন করা হবে, এই আলাপটা এখন সমাজে আছে। আমরা অন্তত সংবিধান নিয়ে যারা কথা বলছি, মোটা দাগে আমরা অ্যাটলিস্ট মনে করছি সংবিধান পরিবর্তন। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছেন, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট একের পর এক ধারাবাহিকভাবে উপস্থাপনা করব। সম্মানিত দর্শক, তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঘটনা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী 24 তারিখে জাতিসংঘ সদর দপ্তরে একটা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এমনিতেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটা বৈঠক করা আমাদের মতো দেশের সরকার প্রধানের জন্য একটা যে কত বড় ঘটনা, কত আকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমরা বিগত সরকার প্রধান শেখ হাসিনার বিভিন্ন সময়কার যে আকুতি, যে চেষ্টা, যে কাতর আর্তনাদ, তার মধ্যে আমরা বারবার দেখেছি। উনি সফল হতে পারেননি, ওনাকে সেভাবে গুরুত্বই দেওয়া হতো না। তারপরে একটা বৈঠক করার জন্য দিনের পর দিন উনি যে সেখানে অপেক্ষা করতেন হোটেলে। আর এক্ষেত্রে যেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ইউনূস সাহেবের সঙ্গে দেখা করবেন নিউ ইয়র্কে। মার্কিন ইতিহাসে মানে মার্কিনদের যে রেওয়াজ, সে রেওয়াজ অনুযায়ী কখনো মার্কিন কোনো প্রেসিডেন্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এখানে এসে কারোর সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না। এরা সাধারণত করেন কি, এখানে আসেন, যখন তারা নিউ ইয়র্কে আসেন, যখন তারা জাতিসংঘের কোনো অধিবেশনে আসেন, বড় জোর তারা সাধারণ পরিষদে একটা বক্তৃতা দেন, এই দেওয়ার জন্য আসেন। অথবা আরেকটা কাজ তারা করেন, সেটা হলো বিশ্ব নেতাদের সম্মানে একটা ভোজের আয়োজন করেন। এছাড়া ওই ভোজে হয়তো একটু সালাম টালাম দেয়, আমাদের আগে প্রধানমন্ত্রী একবার দুইবার দিয়েছিলেন, ওই এর চেয়ে বেশি কিছু আর হয় না। কিন্তু নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বসে কোনো একজন অন্য কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে যে বৈঠক করা, সেটা দ্বিপাক্ষিক বৈঠক করা, সেটা প্রায় নজিরবিহীন। তো এই যে বিষয়টা, এটা কেন, এটা কেন, এই প্রশ্নের উত্তরটা যদি আমাদের আগের সরকার প্রধান একটু খুঁজে দেখতেন, একটু চিন্তা করতেন, তাহলে হয়তো দেশটা আজকে অন্য একটা জায়গায় যেত। আমি বারবারই বলেছি, আগেও বলেছি, বহুবার বলেছি যে আগের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, উনি যেন গায়ে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা যেটা বলে, উনি সেই কাজটাই করতেন ডক্টর ইউনূসের সঙ্গে একদম শুরু থেকে। মানে ইউনূসকে যেন উনি সহ্যই করতে পারতেন না। অপরাধ সম্ভবত একটাই ছিল, সেটা হলো ইউনূস সাহেব নোবেল পেয়েছিলেন। এটা হয়তো উনি পেতে চেয়েছিলেন, এটা ইউনূস সাহেব পেয়ে গেছেন। ভাই, নোবেল আপনি পাননি, আপনি যোগ্য নন বলে আপনাকে নোবেল দেওয়া হয়নি, এত আফসোস করার কি আছে রে ভাই? একটা পরীক্ষাতে সবাই ফার্স্ট হয় না, তাই না? তো উনি পেয়েছেন, আপনি পাননি, আপনার সেই যোগ্যতা নেই। এখন আপনার যারা চামচা ছিল, এই চামচারা আপনাকে বুঝিয়েছে যে আপনি যোগ্য, আপনার চেয়ে যোগ্য এই বাংলাদেশে আর কেউ নেই, এই পৃথিবীতে বোধহয় কেউ নেই। মাদার অফ হিউম্যানিটি না কি যেন বলেছিল। তো সেই মাদার অফ হিউম্যানিটিতে কাজ হয়নি রে ভাই। এটা আপনার নেতারা, আপনার কর্মীরা, আপনার অনুগতরা আপনাকে বলে বলে ওখানে উঠিয়েছিল, কিন্তু সারা দুনিয়া তো সেভাবে আপনাকে বিচার করতো না। এই জিনিসটা বুঝতে পারতেন না। এখন আরেকজন পেয়েছে, আমার দেশের একজন নাগরিক পেয়েছিল, সেটা কিন্তু আপনি সেলিব্রেট করতে পারতেন, সেটাকে আপনি কাজে লাগাতে পারতেন। বহুবার আমি বলেছি যে ডক্টর ইউনূসের সঙ্গে ঝগড়া করে শেখ হাসিনার কোনো লাভ নেই, বরং ডক্টর ইউনূসকে উনি ব্যবহার করতে পারতেন। একজন সারা দুনিয়ার জন্য পরিচিত, সুপরিচিত ব্যক্তিত্ব আমাদের দেশে ছিলেন, তাকে উনি ব্যবহার করলে আজকে অনেক কিছু আন্তর্জাতিক অঙ্গনে ওনার যে বদনামগুলি, ওনার যে স্বৈরাচারী হিসাবে যে ওনার যে খ্যাতি, যে কুখ্যাতি, সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারতেন। কিন্তু ওই যেটা বলে না যে গাধায় সবসময় পানি নাকি ঘোলা করে খায়, তো উনি সে ঘোলা করে খেতে গিয়েছিলেন। মাঝখান থেকে কি হলো, নিজে চেয়ারটা ভরালেন, পালিয়ে যেতে হলো এবং নিজে একজন স্বৈরাচারী বনে গেলেন। এই মোসাহেবের ঠেলায় উনি যে কত অধপতনে নেমেছিলেন তার কোনো ইয়ত্তা নেই। যাই হোক, আমি ডক্টর ইউনূস প্রসঙ্গে আসি। এই যে বৈঠকটা হবে, এই বৈঠকটা 24 তারিখে হবে। ডক্টর ইউনূসের কিন্তু 24 তারিখে ঢাকা থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৈঠকটার জন্য উনি কিন্তু একদিন আগে যাচ্ছেন, 23 তারিখে যাচ্ছেন। এবং যথারীতি অনেকগুলি পার্থক্য আসলে আগের সরকারের প্রধানের সঙ্গে এই সরকার প্রধানের সঙ্গে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলি পার্থক্য।
বিশাল বহর নিয়ে যাচ্ছেন না, বিমান ভাড়া করে নিয়ে যাচ্ছেন না, উনি যাচ্ছেন একটা কমার্শিয়াল এয়ারলাইন্সে। মানে আপনি যদি কখনো আমেরিকা যান অথবা যেভাবে আমরা যাব, উনি ঠিক সেভাবেই যাচ্ছেন, কমার্শিয়াল এয়ারলাইন্সে করে উনি নিউ ইয়র্ক যাচ্ছেন। এবং কেবল তাই নয়, ওখানে 24 তারিখে দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে যে বৈঠকটা হওয়ার কথা, সেটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই বিশ্ব রাজনীতির ক্ষেত্রে আমাদের দেশকে অনেক সম্মানিত করবে এবং আমরা হয়তো কিন্তু অনেক কিছু পাবো। এবং আরও বড় কথা হলো যে এই বৈঠক ছাড়াও ডক্টর ইউনূসের যে সংক্ষিপ্ত সফর, উনি কিন্তু 27 তারিখে ফেরত আসবেন। এই যে সংক্ষিপ্ত সফর, এই সফরে উনি আরও বেশ কয়েকটি দ্বিপাক্ষীয় বৈঠকে অংশ নেবেন। উনি কার কার সঙ্গে মিলিত হবেন, যদিও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটা হচ্ছে না, এটা ভারত সম্মতি জানে, এটা মূল কারণটা অন্য জায়গায়। সেই কারণটা হলো ভারতের প্রধানমন্ত্রী একটু যখন যাবেন তখন উনি যে পৌঁছবেন না, মানে দুজনের সঙ্গে সময়ের একটা গ্যাপ আছে, এই জন্যই ওই বৈঠকটা হচ্ছে না। তাছাড়া উনি ওখানে যার যার সঙ্গে আরও বৈঠক করবেন, তাদের মধ্যে আছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএইডের প্রশাসক, এরকম আরো অনেকের সঙ্গে ওনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। সংবিধান সংশোধন করা হবে নাকি সংবিধান পুনর্লিখন করা হবে, এই আলাপটা এখন সমাজে আছে। আমরা অন্তত সংবিধান নিয়ে যারা কথা বলছি, মোটা দাগে আমরা অ্যাটলিস্ট মনে করছি সংবিধান পরিবর্তন দরকার। যে সংবিধানটা এই মুহূর্তে আছে সেটা আসলে সংবিধান না। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর পর শেখ হাসিনা এটাকে একটা ফালতু কাগজে পরিণত করেছে। সে আলোচনা আমরা করবো। ইনফ্যাক্ট কমিশন তৈরি হয়েছে, আমাদের অনেকেরই চিন্তা আছে সংবিধান নিয়ে, আমারও চিন্তা আছে, সেই আলাপটা করব। সংশোধন না পুনর্লেখন, পুরোটাই পাল্টে ফেলতে হবে, অনেকটুকু পাল্টাতে হবে নাকি কতটুকু পাল্টাতে হবে, সেগুলো নিয়ে আলাপ করবো। তার আগে আরেকটা আলোচনা আজকে একটু করে রাখতে চাই, এটাও ইম্পর্টেন্ট, কারণ এই আলোচনাটা একটু ট্র্যাকশন পেয়েছে। কেউ কেউ বলছেন এই সংবিধান পাল্টানো দরকার, কারণ এটা যদি না পাল্টাই তাহলে যদি কোনোদিন শেখ হাসিনা বা আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের বাইরে কেউ বা শেখ হাসিনার হয়ে কেউ ক্ষমতায় আসে, তাহলে আমাদের সবার কল্লা কাটা যাবে, আমরা সবাই ফাঁসিতে ঝুলবো। যারা শেখ হাসিনার এই শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, যারা শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানে ছিলাম, তাদের সবার একটু দেখা দরকার এটা সত্য কিনা, এটা সঠিক কিনা। আমি একটা কথা শুরুতে বলে রাখতে চাই, সংবিধান পুনর্লেখন একদম নতুন একটা সংবিধানের চিন্তা হতেই পারে, তার জন্য এইরকম আলোচনার দরকার আছে কিনা, এটা আদতে কতটুকু সাবস্ট্যান্স আছে, একদম ভিত্তি তৈরি করা, যেটা চেঞ্জ না করলে কিন্তু আমরা সবাই ঝুলে পড়বো, ঠিক আছে কিনা সেটা। এটা ছাড়াও আরেকটা আলাপ এসছে, সেটা হলো এই সংবিধান থাকলে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তার পদত্যাগ পত্র কেউ দেখেছে কিনা, এই আলাপগুলো এসছে এবং সেটা সুযোগ নিয়ে শেখ হাসিনা ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, আওয়ামী লীগের লোকজনও একইভাবে কথা বলার চেষ্টা করছে। সো পদত্যাগ নিয়ে এর মধ্যে আমি কথা বলেছি, তাই কনস্টিটিউশন ধরেই কথা বলেছি, এরপর এটা আর বলতে চাইছি না। কিন্তু এখনকার যে আলাপটা সেটা নিয়ে একটু কথা বলি। শেখ হাসিনা যদি কাল ফিরে আসেন, ধরে নিলাম এক্সিস্টিং সংবিধানে সত্যি আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলাম, মাঠে ছিলাম, ন্যারেটিভ নিয়েছিলাম, কথা বলেছি, সবার ফাঁসি হয়ে যেতে পারে, কথাটা ভুল না। আমি একটু পড়ি সংবিধানের 7 ক, পুরোটা একটু পড়ি, আমাদের একটু জেনে রাখা দরকার। 7 ক এর 1 কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিত হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। কোন ব্যক্তি এক দফায় বর্ণিত কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে, তাহা এইরূপ কার্য অপরাধ হইবে। এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। সহজ করে আমরা যদি বলি, এটা এরকম দাঁড়ালো যে সংবিধান, এই যে সংবিধান আছে সেটা বল প্রয়োগে, এটা পরিবর্তন বা এটা পরিবর্তন করার জন্য কোনো উস্কানি দেওয়া যাবে না, এটাকে ভাঙা যাবে না, এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না। ইনফ্যাক্ট কাগজে কলমে একটা সংবিধানের বাইরে যাওয়া তো হয়েছে, বর্তমান যে সরকার তৈরি হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর। এবং আমি এটাও দেখিয়েছি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অবস্থায় তার উত্তরসূরির কাছে ক্ষমতা দিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি যদি সহিভাবে পদত্যাগ করেন, সেটাও তার প্রধানমন্ত্রীত্ব থাকা নিয়ে কোনো রকম কোনো ব্যারিয়ার তৈরি করে না। সো ডক্টর ইউনূস তো এই সংবিধান অনুযায়ী বৈধভাবে ক্ষমতায় আসেন নাই, এবং তিনি বৈধ উত্তরসূরিও নন। একজন বৈধ উত্তরসূরি হচ্ছে আরেকজন প্রধানমন্ত্রী, সেটা সংসদ ভেঙে তার খান থেকে হোক, বন্য খান থেকে হোক, হোয়াট এভার ইট ইজ। আমরা যেটা করলাম, কনস্টিটিউশনের 106 যে আর্টিকেল আছে সেটা অনুযায়ী এই রেফারেন্সটা নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমরা আরো বেশ কিছু সংবিধান বিরোধী কাজ করব, কিছু কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে 3 মাসের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হয়। সো 3 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না, এখানে সংবিধানের বাইরে যাব, সেটাও আমরা আর্টিকেল 106 দিয়ে আপিল বিভাগের রেফারেন্স দিতে পারি, বা ভবিষ্যতে পরবর্তী সংসদকে আমরা যদি এই সংবিধান পুরো পাল্টে না ফেলি, পরবর্তী সংসদকে বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে। এটা তো মাস্ট, এটা করা ছাড়া তো কোনো উপায় নাই, আমাদের ইতিহাসে এটা আছে। মানে একাদশ সংশোধনীর সবচেয়ে বড় উদাহরণ, এর সাথে পর বিচারপতি শাহাবুদ্দিন যেভাবে আসলেন, যেভাবে ফিরে গেলেন, সবকিছু আমরা পরে র্যাটিফাই করেছি। সুতরাং সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং আরো অনেক কিছু হবে। এবং 7 ক অনুযায়ী সংবিধান
এই লঙ্ঘনের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সুতরাং যারা করেছেন শুধু না, আমি যারা এর সাথে কোনো না কোনো ভাবে যেখানে আছে, এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে, মানে সবকিছু এর মধ্যে আছে। আমরা প্রত্যেকের মধ্যে ইনভলভ, আমি ইনভলভ, কাগজে কলমে এই আইন অনুযায়ী আমাকে ফাঁসি দেওয়া যাবে। এই অনুচ্ছেদ অনুযায়ী সাথের খ বলছে আবার, এই অনুচ্ছেদটা সাথে খ হচ্ছে আমরা পঞ্চদশ সংশোধনীতে একটা উদ্ভট ফালতু কাজ শেখ হাসিনা করে গেছেন, সেটা হলো সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবেই কোনোদিন পরিবর্তন করা যাবে না, পরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগে সব অনুচ্ছেদ ইত্যাদি। তার মানে এই যে প্রথম ভাগের সাতের ক আছে, এটাও পরিবর্তনীয় নয়। তো কাগজে কলমে এটাও চেঞ্জ করা যাবে না শেখ হাসিনার এক্সিস্টিং সংবিধান অনুযায়ী। ট্রু, এটাও ভুল কথা না। তার মানে ওটা থেকে গেল এবং আমরা সবাই ফাঁসিতে ঝুলবো। এটা বলেই বলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা যদি কাল ফিরে আসে, পরশু ফিরে আসে, কয়েক মাস পর ফিরে আসে, 1 বছর পর ফিরে আসে, তাহলে আমরা ফাঁসিতে ঝুলবো। সুতরাং শেখ হাসিনা আমাদেরকে যাতে ফাঁসিতে ঝোলাতে না পারে, আমরা এই সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।